প্রিয় দর্শক, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বীমা খাতের রয়েছে অপার সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখেই আরটিভি সাপ্তাহিক আয়োজন উন্নয়ন বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। কিন্তু বরাবরের মতো এবারও বৈষম্য শিকার হয়েছে অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত বীমা। কর্পোরেট করের হার কমিয়ে আনা, কিছু কিছু বীমা পণ্যে ভ্যাট অব্যাহতি সহ এনবিআর এর কাছে 15টি প্রস্তাব জানিয়েছিল ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন। কিছু দাবি পূরণের ইঙ্গিতও ছিল, কিন্তু বাজেট ঘোষণা উপেক্ষিতই রয়ে গেল খাতটি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তথ্যে দেখা যাচ্ছে 2024 সালে বীমা দাবি নিষ্পত্তির হার 57% নেমে গেছে। সুশাসনের অভাবে গেল 15 বছরে বীমা খাত সম্পর্কে সাধারণ মানুষের মনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তা দূর করে বীমা খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে বাজেটে বিশেষ উদ্যোগের পাশাপাশি এই খাতে সংস্কারের উদ্যোগ দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বাজেটে কতখানি গুরুত্ব পেল বীমা খাত। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল জাহিদ, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস, এফসিএ। যাচ্ছে মূল আলোচনায়। যারা প্রবীর চন্দ্র দাস, বীমা খাতের উন্নয়নে এবারের বাজেটে আপনাদের প্রত্যাশা কি ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে আমি বলবো যে আমাদের বর্তমান সরকার বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়ে এবারের 2025-26 যে বাজেটটি আমাদের পেশ করেন, আপনারা জানেন আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা, এবং সেখানে আপনি নিজেও একটু আগে বললেন 7,90,000 কোটি টাকার যে বাজেটটি আমাদের পেশ করেছিলেন, সেই বাজেট আসলে গতবারের যে বাজেট ছিল, আমরা যদি দেখি যে সেখানে 97,000 কোটি টাকার বাজেট ছিল। তার থেকে যদিও সম্পূরক বাজেট যেটি আমাদের পরবর্তীতে আসে 7,44,000 কোটি টাকা, তার থেকে বাড়িয়ে আমাদের 7,90,000 কোটি টাকার বাজেট আসে। তো এই বাজেটের মধ্যে আমরা একটা জিনিস দেখলাম যে বরাবরের চেয়ে আমাদের অনেক জায়গায় আমাদের বাজেটের যেই জায়গাগুলো খাতগুলোতে গুরুত্ব নিয়ে আসছেন। আপনি জানেন যে সামাজিক খাতের গুরুত্ব নিয়ে এসছেন। আপনার জলবায়ু পরিবর্তনে যে আমাদের একটি, আপনারা জানেন যে বাংলাদেশ এখন যদি আমরা দেখি যে এই ক্লাইমেট চেঞ্জের যে ঝুঁকি ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান ঝুঁকির ক্ষেত্রে 7ম অবস্থানে রয়েছে। তো সেক্ষেত্রে সেখানেও আমাদের বর্তমান সরকার তথা আমাদের মাননীয় উপদেষ্টা সেখানেও উনি অ্যাড্রেস করেছেন, এবং সেই জায়গায় কিছু ওনার সেখানে বাজেটেরও একটা অংশ রয়েছে। এরপরে আমাদের নারী ও শিশু ব্যবস্থাপনায় আপনি জানেন যে বাংলাদেশের টোটাল জনসংখ্যার আপনার 50% প্লাস আমাদের নারী রয়েছে, অর্থাৎ সেই ফিমেল এবং শিশু, সেখানেও আমাদের বর্তমান সরকার তার বাজেটের গতবারের চেয়ে প্রবৃদ্ধি দেখিয়েছেন, সেখানে খাতে রেখেছেন। এরপরে শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটি ক্ষেত্রেই এবং শিল্প বাণিজ্যতেও অনেকগুলো নতুন নতুন দিক দিয়েছেন। তথা সেই হিসেব করে আমরা এবারের বাজেটেও আমরা আশা করেছিলাম যে বীমা খাতের গুরুত্ব অনেকাংশেই বৃদ্ধি পাবে। কারণ একটু আগে আমি বললাম, যেখানে ক্লাইমেট চেঞ্জ বা দেশের মানুষের আর্থসামাজিক উন্নতির দিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে বীমা একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাঁড়াবে, এবং সেই গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের অ্যাড্রেসটা সঠিকভাবে কখনোই আমরা দেখতে পাই না। এটা যেমন হয়নি, তার কারণ হচ্ছে যে আমরা যেমন দেখি থাকি যে আমাদের ইন্স্যুরেন্সের মধ্যে শুধুমাত্র লাইফ ইন্স্যুরেন্সের জায়গা থেকে বলা আছে লাইফ ইন্স্যুরেন্সের ভ্যাটের একটা অংশ আছে, সেই ভ্যাটটা এখানে দরকার হয় না, এখানে ভ্যাট বহির্ভূত। কিন্তু আবার যদি দেখি যে মানুষের স্বাস্থ্যের সাথে জড়িত হেলথ ইন্স্যুরেন্সটা কিন্তু একেবারেই মানুষের স্বাস্থ্যের জন্য দেওয়া হয়েছে। একটু আগে বললাম মাননীয় উপদেষ্টা এবারও এই খাতে তার গুরুত্ব ছিল, কিন্তু এই জায়গাটায় এই স্বাস্থ্য যেই বিমাটা করা হয়, সেই স্বাস্থ্য বিমাটা এখন মানুষের অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়েছেন। সেক্ষেত্রে এই স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য যদি স্বাস্থ্য বিমার ক্ষেত্রে যে আমার ভ্যাটটা রয়েছে, সেটা যদি যেখানে যেই পার্সেন্টেজটা ছিল সেটাকে কমিয়ে যদি নিয়ে আসতো, সে হতে পারতো 5%,
প্রথম অবস্থায় হয়তো সরকারের অনেক চাপ বাড়বে রেভিনিউতে, হতে পারতো 10%, না সেটাকে 15%-এ রেখে দিলেন। তো সেখানে একটা বড় রকম আমরা দেখলাম যে সেই জায়গাটা এবারও আমরা পেলাম না। এর পাশাপাশি যেটা আমরা জানি এবারও বীমা খাত বঞ্চিত হলো এখানে স্বাস্থ্য বিমার যেই জায়গাটা আমরা চাচ্ছি যে মানুষকে আরো বেশি বিমায় আমার পেনিট্রেশন বাড়াবো, তথা মানুষকে আরো বেশি ইনক্লুশনে নিয়ে আসবো যে বিমার আওতায়। যেমন আমরা মাইক্রো ইন্স্যুরেন্স বলতেছি, মাইক্রো ইন্স্যুরেন্সের যেখানে মাইক্রো ইন্স্যুরেন্সের অনেকগুলো জিনিস আছে, মাইক্রো ইন্স্যুরেন্সের মাইক্রো লাইফও রয়েছে, ইন্স্যুরেন্সের যে লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবনমান উন্নতির ক্ষেত্রে এখানেও অ্যাড্রেস করতে হবে। শুধুমাত্র আমরা যেই জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। হ্যাঁ, কর্পোরেট ট্যাক্সের তো আসলে 37.5, এটা গতবারও ছিল, এবারও এই জায়গাটায় রয়েছে। বরঞ্চ আপনি যদি দেখেন যে জায়গাটায় আমাদের মতো লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আরও একটা বড়, শুধু লাইফ ইন্স্যুরেন্সই বলবো না, সকল ইন্ডাস্ট্রির জন্যই একটা বড় অন্তরায় এবার 5%-এর জায়গায় 10% করলেন। সেটা হচ্ছে আপনার যে ট্যাক্স রেটটা আপনার আমরা যে রেন্টাল যেই এক্সপেন্ডিচার থাকে, আমাদের যে অফিস এক্সপেন্ডিচার, সেখানে সবার 5% বেড়ে যাবে। এটা আপনারও বাড়বে, আমারও বাড়বে, প্রত্যেকটা অফিসের যেটা ছিল 5% আমরা ট্যাক্স ডিডাক্টেড সোর্সে কাটতাম, এটা 10% করে এখন কেটে রাখতে হবে। কিন্তু আপনি বলবেন যে এটা তো বাড়িওয়ালার কাছ থেকে কাটবো, কিন্তু ভাই আমরা তো জানি যে এই জিনিসগুলো বেসিক্যালি যদি দেখেন আমাদের দেশের যেসব বাড়িওয়ালারা থাকে, গ্রামান্তরে যেসব আমাদের অফিস রয়েছে বা শহর অঞ্চলে যে অফিস রয়েছে, ম্যাক্সিমাম বাড়িওয়ালা বলে যে এই ট্যাক্স আমি দিব না, ট্যাক্স বেড সরকার দিবে। সরকার তো দিবে না, এটা তো আমাদের দিতে হবে। বলছে তাহলে আপনি ভাড়া নিলে এই ট্যাক্স আপনারই বিয়ার করতে হবে, একেবারে স্পষ্ট কথা। তাহলে সেখানে 5% আপনার ট্যাক্স বাড়িয়ে দিলেন। এরপরে দেখেন আমাদের ম্যাক্সিমাম আমাদের যেই লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেই বলি যে আমাদের অর্জিত অর্থের আমরা ম্যাক্সিমামটাই ইনভেস্টমেন্ট করে থাকি, সেটা ট্রেজারি বন্ডে করে থাকি, আমরা এফডিআরে করে থাকি, এগুলোতে আমাদের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট হয়ে থাকে। এখন ধরেন আমাদের ট্রেজারি বন্ডে আমাদের বলা আছে 30% টাকা আপনার ট্রেজারি বন্ডে রাখতে হবে ইনভেস্টেবল ফান্ডের, অর্থাৎ একটা প্রতিষ্ঠান ইনভেস্টেবল অ্যামাউন্ট যেটা থাকে তার 30% অ্যামাউন্ট রাখতে হবে। তখন দেখা গেল এই 30% রাখতে যে আপনাকে আগে 5% টিডিএস দিতে হতো জমা, অর্থাৎ সরকারি ট্রেজারি বন্ডের উপর আপনার ট্যাক্স রেট ছিল 5%, সেটা এবার বৃদ্ধি করে এটা 10% করে ফেললেন। এখন এটার ফলশ্রুতিতে কি হলো, আমাদের যেমন আমার ক্ষেত্রে আমার লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটা হবে, আমি গ্রাহকের অর্জিত অর্থটা, গ্রাহকের কাছ থেকে প্রাপ্ত যে অর্থটা আছে সেটা আমি কিন্তু আবার এই বিভিন্ন খাতে আমি বিনিয়োগ করে সেখান থেকে রিটার্নটা নিয়ে আমি আবার আমার গ্রাহকদেরকে বোনাস দিচ্ছি। তো সেক্ষেত্রে কি হলো, আমার এই অ্যামাউন্টটা প্রথমেই আমার যখন আমাকে রিটার্নটা দিচ্ছে অর্থাৎ ইন্টারেস্টটা দিচ্ছে, সেই ইন্টারেস্টের উপর 5% জায়গায় 10% করে ফেললেন, অর্থাৎ সেখানেও 5% আমার আগে ভাগে তারা কেটে রাখতেছেন। তো আমি এই জায়গাগুলোতে অ্যাড্রেস করার কারণ হচ্ছে যে আমাদের আসলে এই জায়গাগুলোতে একটু আমরা এখনো পর্যন্ত বাজেটের এই সংশোধনী আসতে পারে যে অ্যাটলিস্ট না হোক যে এই যে ট্রেজারি বন্ডের উপর যেটা করা হলো, ট্যাক্স রেটটা ইন্টারেস্টের উপর ট্যাক্স রেট যেটা করা হলো, এই 10%-এর থেকে কমিয়ে এটা 5% রাখা উচিত বলে আমি মনে করি। আমার কিন্তু মনে হয় অর্থনীতির খাতের একটি বিশাল বড় আপনার অনুষঙ্গ, সেখানে যদি এই খাতটা যদি আপনার অবহেলিত হয় তাহলে টোটাল অর্থনীতির খাতের উপরই বড় প্রভাব পড়বে। তো সেই জায়গাটা নিশ্চয়ই সরকার, বিশেষ করে যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেউদ্দিন সাহেব, ওনার তো গুরুত্বটা অনুধাবন করার কথাই ছিল। আপনার কাছে আমি পরে আবার আসবো। ধন্যবাদ আপনাকে জনাব সৈয়দ শাহরিয়ার হাসান। অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিমা যতটা গুরুত্ব পাওয়ার কথা, বাজেট প্রণয়ন কিংবা নীতি নির্ধারণের ক্ষেত্রে সেই গুরুত্ব কতখানি পাচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। একটু আগে আপনি বলেছেন, মোটামুটি কনক্লুশন কিন্তু আপনি করে দিয়েছেন যে বিমা খাতটায় যেইভাবে বিমাকে বলা হয় মানে অর্থনীতির একটা চালিকা শক্তি, কিন্তু সেইটাকে আসলেও কনসিডারেশনে নেওয়া হয়নি। এত বিরাট একটা ইম্পর্টেন্ট খাত যেটা দিয়ে ধরেন দেশের পুরো ইকোনমির ফেটটা ডিপেন্ড করছে। কারণ যে কোনো বড় ধরনের ইন্ডাস্ট্রি হোক কিংবা প্রাণের ক্ষতি বলেন, অন্যান্য ক্ষতি বলেন, সেগুলো কিন্তু বিমা তাকে যে কোনো মানে ক্ষতির ক্ষেত্রে একটা আর্থিক মানে সাপোর্ট দিয়ে দেয়, সাপোর্ট দিয়ে তাকে আবার দাঁড়াতে সাহায্য করে এবং ইকোনমিকে রোল করতে দেয়। কিন্তু এইখানে দুঃখজনক যে বিমা সবসময় অনেক আগের থেকে একটা অবহেলিত ছিল, মাঝখানে কিছুটা একটু প্রায়োরিটি পেলো, হয়তো আইনের কিছুটা চেঞ্জ এলো, কিন্তু বরাদ্দের ক্ষেত্রে কিংবা অন্য কোনো ফ্যাসিলিটিসের দিক থেকে বিমা কিন্তু সে নেগলেক্টই রয়ে গেছে। এবার দেখেন একটা কোনো মানে
ক্ষেত্রেও বিমা আগে যা ছিল ঠিক সেইগুলোই রয়ে গেছে। কর্পোরেট ট্যাক্স যা ছিল তাই রয়ে গেছে, এজেন্টের কমিশনটা ট্যাক্স যেটা পড়ে সেটাও সেম রয়ে গেছে, তারপরে ক্লায়েন্টের সার্ভেয়ারদের যে রয়েছে সেগুলো সবই অ্যাজ ইট ইজ রয়ে গেছে, দের ইজ নো চেঞ্জ। এরকম করে একটা খাতকে যদি না করতে হয়, যেটা অর্থনীতিতে একটা ভূমিকা পালন করছে এবং যেটার সম্ভাবনা রয়েছে, অপার সম্ভাবনা বাংলাদেশে। এখন আমরা তো ট্রেডিশনাল কয়েকটা আইটেম নিয়ে করছি, কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা বিমার আরও নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে ছাড়তে পারি এবং লোকজনকে আকৃষ্ট করতে পারি, এবং যেহেতু লোকের অ্যাবিলিটি বেড়েছে কিন্তু সেই হারে তো বাড়েন যায়, তাই সুতরাং এটাকে চিপও রাখতে হবে। চিপ রাখতে গেলে আমি আমার কস্টিং যেটা করব তার উপরে যদি গভর্নমেন্টের কোনো রকম সাপোর্ট না পাই, তাহলে এটা কিভাবে কি হবে? কারণ ধরেন এই যে কৃষি বিমা বলেন, প্রত্যেক বছরই আমাদের দেশে কোস্টাল এরিয়াতে গরিব লোকদের বন্যা হচ্ছে, তারপরে খরা হচ্ছে, হচ্ছে, এতে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। তো সেইখানে আমি করলাম, সেইখানেও দেখবেন যে এত ক্ষুদ্র পর্যায়ে চাষিরা রয়েছে, সেইখানেও আপনার ভ্যাটটা রয়েছে। এইগুলো তো আসলে এই প্রোডাক্টগুলোকে লোকের কাছে জনপ্রিয় করে তোলার জন্য একটা অন্তরায় বাধার হয়ে সৃষ্টি করছে। কারণ আমরা যদি গভর্নমেন্টের রেভিনিউ কোনো অংশেই করবে না, যদি আমাদের এইসব জায়গায়, যেমন উনি যেটা আমার আলোচক বললেন, আপনার প্রোডাক্টগুলো যদি জীবনের ক্ষেত্রে যেটা রয়েছে, স্বাস্থ্যের জন্য যেটা রয়েছে, এইগুলোর জন্য উপরেও যদি ভ্যাটটা এক্সাম্পটেড করে দেওয়া হয়, ট্যাক্সটা স্ট্যাম্প ডিউটি ট্যাক্সটা করে দেয়, তাহলে কিন্তু বিমার পরিধিটা অনেক বেড়ে যাবে। এবং পরিধি বাড়লে গভর্নমেন্ট কিন্তু আলটিমেটলি আমার কাছে 37%, 37.5% কর্পোরেট ট্যাক্স নিচ্ছে, সুতরাং তার তো কোনো ক্ষতি হচ্ছে না। তো আমরা যেটা বলছি যে গভর্নমেন্ট যদি আরেকটু ভাবে আগাতো অ্যাডমিনিস্ট্রেটিভতে, যে বিমাকে কোনো কোনো ক্ষেত্রে বাধ্যতামূলক করতো। বাংলাদেশে বিমা একমাত্র একটা বিমাই বাধ্যতামূলক ছিল, মোটর বিমা। তাও মানে পৃথিবীর 4টা দেশের ভিতরে আমরা হলাম একজন যারা এখানে কোনো বাধ্যবাধকতা নাই, যদিও আবার এটাকে রিইন্ট্রোডিউস করার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, এই জিনিসগুলোতে যদি আপনার ট্যাক্স রেটটা কমানো যায়, ইনকাম ট্যাক্সের কিংবা ভ্যাটটা কমানো যায়, তাহলে এইগুলো কিন্তু আরও আকর্ষণীয় হবে এবং অনেক পরিমাণ প্রিমিয়াম আর্ন হবে, যা দিয়ে আপনার, আমি মনে করি যে অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা পালন করবে। কারণ এই টাকাগুলো কোথায় যাবে? আপনার ব্যাংকে যাবে, আপনার স্টক মার্কেটে যাবে, এই তো, প্লাস এতগুলি লোকের কর্মসংস্থান করছে, তখন আরও ব্যাপকভাবে এগুলোর হবে। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল জাহিদ। প্রতিবারই বাজেট প্রণয়নের আগে বিমা খাত থেকে প্রস্তাবনা তুলে ধরা হয়, সুপারিশ চায়, কিছু কিছু সুপারিশ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করা হয়, কিন্তু বাজেট ঘোষণায় দেখা যায় বিমা খাত নিয়ে কোনো নির্দেশনাই নেই। এবারও তাই ঘটলো। এর কারণ কি? সংকটটা আসলে কোথায় বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত সহ আলোচক যারা আছেন তাদেরকে এবং সম্মানিত দর্শকবৃন্দকে। আপনি যথার্থই বলেছেন যে বাজেট ঘোষণার আগে বিভিন্ন কর্তৃপক্ষ অথবা প্রেসার গ্রুপ যারা আছেন বা অ্যাসোসিয়েশন আছেন, তারা যথার্থ কর্তৃপক্ষের কাছে তাদের দাবি দেওয়া সম্বলিত কিছু প্রস্তাব তারা হয়তো রাখেন, কিন্তু পরবর্তীতে এসে সেটা আর বাস্তবায়িত হয় না বলে আমরা জানতে পেরেছি। কিন্তু আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে বর্তমানে আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে যেটা বলেছেন যে 5ই আগস্টের পরবর্তী সরকারের প্রথম বাজেট, এই বাজেটে কিন্তু হচ্ছে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। আমি একটু ভিন্ন আঙ্গিকে আসলে আজকের আলোচনাটা উপস্থাপন করতে চাই। কারণটা হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী সময়কালে যে যারা ব্যবসা করতেন, ব্যবসায়ী সমাজ যারা আছে, তারা অনেকেই কিন্তু হচ্ছে নির্লিপ্ত হয়ে আছেন, ব্যাংকিং ব্যবস্থা স্থবির হয়ে আছে, অনেক ব্যাংক কিন্তু তাদের ক্যাপিটাল নেগেটিভ হয়ে গেছে, মূলধন ঘাটতি দেখা দিয়েছে, তারা হচ্ছে টাকশাল থেকে টাকা ছাপিয়ে তাদেরকে লিকুইডিটি ক্রাইসিস মোকাবিলার জন্য টাকা দিতে হচ্ছে। আমাদের শেয়ার বাজারের যে সূচক সেটা স্মরণকালের সর্বনিম্ন পর্যায়ে কিন্তু চলে এসেছে। সামাজিক সুরক্ষা খাত, আজকে অর্থনীতির শ্বেতপত্র বিষয়ক কমিটির প্রধান জনাব দেবপ্রিয়, তিনি কিন্তু আজকে বলেছেন যে আশার বাজেট এটা নিরাশায় রূপান্তরিত হচ্ছে। সেখানে যেটা বলা হচ্ছে যে সামাজিক সুরক্ষা খাতে বয়স্কদের জন্য আগে 600 টাকা দেওয়া হতো, এখন 650 টাকা দেওয়া হবে, কিন্তু মূল্যস্ফীতি যেটা হয়েছে এটা 600 টাকার জিনিস গিয়ে এখন 900 টাকায় দাঁড়িয়েছে। আর এখনকার সামাজিক যে বাস্তবতা আছে, অর্থনৈতিক যে বাস্তবতা আছে, এখানে 600 টাকা বা 900 টাকা এটা দিয়ে একজন মানুষ কি তৈরি করতে পারে? তারা কিছু কিনতেও পারে না
এটা দিয়ে তারা ওষুধ কিনবে নাকি বস্ত্র কিনবে না তারা খাবার কিনবে, এরকম একটি কিন্তু আসলে অর্থনৈতিক বাস্তবতা, রূঢ় বাস্তবতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আনএমপ্লয়মেন্ট যেটা বলেন এটাও কিন্তু হচ্ছে আকাশচুম্বী। যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, নতুন করে কোনো কিন্তু নিয়োগের কথা আমরা কিন্তু সার্কুলার আমরা দেখতে পাচ্ছি না। দারিদ্র, চরম বেকারত্ব এবং দারিদ্র এটা কিন্তু হচ্ছে অনেক বেড়ে যাচ্ছে। তো সুতরাং এই বর্তমান যে বাজেটটি মানে হচ্ছে বর্তমান সরকার যারা আছেন, অন্তর্বর্তী সরকার, এই সরকারটা একটা আসলে বিশেষ পরিস্থিতি কিন্তু মোকাবেলা করছেন। এখানে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ লেগে আছে এবং তেলের দাম বাড়ছে, জ্বালানি খাত সেখানে আমাদের একটা অভাবের একটা সমস্যা কিন্তু আছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের যে জিএসপি সুবিধা ছিল, শুল্ক মুক্ত একটা সুবিধা ছিল, সেখানে কিন্তু আমরা ওই ব্র্যাকেট থেকে চলে এসেছি। এই কারণে আমি বর্তমান বাজেটের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে যারা বর্তমানে ব্যবসায়ী মহল আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান তারা চালাচ্ছেন, তো তারা যথারীতি চালাচ্ছেন, আগেও যেভাবে চালিয়েছেন, তো সে তুলনায় এখন এই সরকারকে আরও বেশি মাত্রায় সহযোগিতা করা উচিত দারিদ্র বিমোচনের জন্য, ফিনান্সিয়াল ইনক্লুশনের জন্য। ভ্যাটের কথা যেটা এসেছে, ভ্যাটটা কিন্তু হচ্ছে আমাদের ব্যবসায়ী মহল বা কর্পোরেশনগুলো তারা কিন্তু আসলে এটা শিফট করে, এটা আলটিমেট ইনসিডেন্স, এটা কিন্তু হচ্ছে ব্যক্তির উপরে কিন্তু চলে যাবে বা কাস্টমারের উপরে চলে যাবে। তো সুতরাং কস্ট অফ ডুইং বিজনেস যেটা আছে, যে ব্যবসার খরচ যেটা, সেটা তুলনামূলকভাবে বৃদ্ধি পেতেই পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমরা যেহেতু মুক্তবাজার অর্থনীতিতে বিলং করি, যেহেতু ডিমান্ড এবং সাপ্লাইয়ের যুগ, তো সুতরাং এই ব্যবসা ক্ষেত্রগুলো আমাদের তো 80-র উপরে এই জীবন বীমা এবং সাধারণ বীমা মিলে যে প্রতিষ্ঠানগুলো আছে, ওনারা কিন্তু আসলে জনগণের কাছে যেতে পারে। ওনারা কিন্তু এখান থেকে সরকারের থেকে সহযোগিতা না নিয়ে তারা তাদের মার্কেটটাকে এক্সপ্যানশন করতে পারে, তারা গ্রামের দিকে মানুষকে তাদেরকে এখানে ইনক্লুড করতে পারে, পলিসির ক্ষেত্রে তারা এখানে নিয়ে আসতে পারে। ভাই যথার্থই বলেছেন যে এই যে অনেক ধরনের দুর্যোগ দুর্বিপাক কিন্তু আমরা অসময়ে দেখতে পাচ্ছি। এই যে এই গত আষাঢ় মাসের আগে এত বেশি বৃষ্টিপাত হলো, নিম্নাঞ্চল প্লাবিত হলো, আমাদের শস্য বীমা দরকার, আমাদেরকে আবহাওয়া বীমা বা জলবায়ু বীমা, মাইক্রো ইন্স্যুরেন্স, সামাজিক সুরক্ষার বিভিন্ন খাতে কিন্তু আমাদের এই সেবাসমূহ ইন্স্যুরেন্স খাতের মাধ্যমে এদেরকে প্রসার করার সুযোগ আছে। সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওই যে আপনি যে কথাটি বললেন যে আমাদের শস্য বীমা দরকার, আমাদের অনেকগুলো খাতে আপনার বীমার অন্তর্ভুক্ত করা যায় কিংবা করা প্রয়োজন, কিন্তু আমরা সেগুলো দেখছি না। না, সেই ক্ষেত্রে যেটা আসলে দরকার, সরকার হয়তো এখানে নীতি সহায়তা দিতে পারে, কিন্তু যেহেতু আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে প্রায় অর্ধ শতাব্দী পেরিয়ে গিয়েছে, 54-55 বছর হয়ে যাচ্ছে আমাদের এই জাতির বা বাংলাদেশ রাষ্ট্রের বয়স, আমাদের অনেক প্রতিষ্ঠান আছে তারা এরকম যুগ যুগ ধরে ব্যবসা করছে। এখনও যদি সরকার তথা জনগণের কাছ থেকে এরকম ডিরেক্ট ফিনান্সিয়াল বেনিফিট আমরা চেয়ে বসি, তাহলে সরকারের যে অন্যান্য খাত আছে, যেগুলো প্রায়োরিটি সেক্টর আছে, দারিদ্র বিমোচন প্রায়োরিটি সেক্টর, এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েশন প্রায়োরিটি সেক্টর, সামাজিক সুরক্ষা প্রায়োরিটি সেক্টর, স্বাস্থ্য আছে, শিক্ষা আছে, প্রতিরক্ষা আছে, এই সমস্ত সেক্টরগুলোকে যদি আমরা যদি যথার্থ মনোযোগ দিতে যাই, বিশেষ করে বর্তমান সরকারকে আমাদের উচিত সার্বিক দিক থেকে সহযোগিতা করা, কারণ তারা একেবারেই অন্তর্বর্তী সরকার। এই সরকারের কিন্তু অতীতে সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা তেমন নেই, তারা বিভিন্ন অবস্থান থেকে এসে এখানে কিন্তু তারা দায়িত্বভার গ্রহণ করেছেন। আমার কাছে মনে হয় ব্যবসায়িক মহল যারা আছেন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ব্যাংক, বিমা যারা যে অবস্থানে আছেন, আমার মনে হয় তাদেরকে সহযোগিতা করাটা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে জনাব প্রবীর চন্দ্র দাস। বীমা খাতের জন্য বাজেটে আর কি কি উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল বা এখনো আছে বলে আপনি মনে করেন, শুনবো আপনার কাছে, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, উন্নয়নী বীমা অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত উন্নয়নী বীমা অনুষ্ঠানে। শুনে যাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি বাজেটের বীমা খাত নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। যারা প্রবীর চন্দ্র দাস, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, বিপুল সম্ভাবনাময় বীমা খাতের কাঙ্ক্ষিত বিকাশে বাজেটে আর কি কি উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল বা এখনো আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা যেটা এর আগেও আমি একটু আগে আপনাকে বলে গেলাম, আমাদের সহালোচক একজন স্যারও বলেছেন যে আসলে যেমন ধরেন
বিমা খাতকে যদি আপনি ডেভেলপ করতে চান এবং দেশের মানুষকে আমরা যদি জীবন বিমা খাতে আওতায়ের মধ্যে আনতে যাই, তাহলে মানুষের এই বিমা খাতের সাথে জড়িত যারা, অর্থাৎ আপনি দেখেন আমাদের এতদিন যাবৎ একটা মাত্র চ্যানেল ছিল, সেই চ্যানেলটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল চ্যানেল, অর্থাৎ ডিস্ট্রিবিউশন চ্যানেলে একটাই কাজ করতেন এজেন্ট লেভেলে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এজেন্ট। এখন এটা কর্পোরেট এজেন্ট মিনস ব্যাংক অ্যাসুরেন্সকে আনা হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন এই এজেন্ট যারা রয়েছে, ইন্ডিভিজুয়াল এজেন্টরা এখনও পর্যন্ত আমাদের দেশের ম্যাক্সিমাম প্রিমিয়াম আহরণ করে থাকে। এবং গ্রাম অঞ্চলের দিকে যদি আমরা নজর দিই, আমাদের মাইক্রো ফাইন্যান্সের কথা বলছি, মাইক্রো ইন্স্যুরেন্সের কথা বলছি, তো সেখানে কিন্তু এই এজেন্টরা কাজ করে থাকেন। তো এই এজেন্টের উপরে যে 5% আমরা ট্যাক্স নিয়ে থাকি এজেন্ট কমিশনের উপরে, আমরা এটা অনেকবার আমরা বলে আসছি যে এরা ক্ষুদ্র লেভেলে কাজ করে থাকে। এদের কমিশনটাকে যদি আপনার একেবারে নীল না করে 3%-এর মধ্যে নিয়ে আসলে, তাহলে কি হয় যে এই লোকগুলার যদি আপনি প্র্যাকটিক্যালি কাজ করলে দেখা যায় একটা এজেন্ট সারা বছরে তার 80,000 টাকার বেশি তার ইনকাম থাকে না, এজেন্ট কমিশন ইনকাম। তাহলে তার কাছ থেকে আবার 5% ট্যাক্সও আমার কেটে রাখতে হয়। তো এই জন্য আমাদের কি হয়, ওই এজেন্টগুলো আমাদের আসলে আলটিমেটলি আমাদের বিজনেসের উপরে ইম্প্যাক্ট হয়। কেমন ওই বিজনেসের ওই এজেন্ট আর ঝরে যাচ্ছে, এজেন্ট আর ঠিক মতো থাকছে না, এটা একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। এরপরে একটু আগে আমি বললাম যে আপনার ট্যাক্স রেট বাড়ার ফলে হাউস রেন্ট তো একেবারে প্রত্যেকটা অফিসের যে এক্সপেন্ডিচার, এটা ডাইরেক্ট আমাদের উপরে এসে পড়বে। কারণ এটা আমি আবার রিপিট করছি, এই জায়গাটায় কখনোই আপনার আমাদের যে যারা আমাদের ল্যান্ডলর্ড আছে, যারা আমাদেরকে মালিক পক্ষ রয়েছে, তারা কিন্তু আসলে এটা কখনোই দিতে চাইবে না। ম্যাক্সিমাম কয়েকজন দিতে যাবে, বাকিরা কিন্তু আমাদের অফিসের উপরই যাবে। তাহলে কস্ট অফ ডুইং আলটিমেটলি বেড়ে যাচ্ছে। আবার যদি আপনি দেখেন যে আমরা এই যে ইন্স্যুরেন্সের, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমাদের এখন কর্পোরেট এজেন্টের একটা ম্যাটার আসছে, তো সেখানে আরও বেশি আমাদের রেগুলেটরি সাপোর্ট দরকার, সরকারের সাপোর্ট দরকার। এখানে শুধু ব্যাংকের মাধ্যমে যেটা ব্যাংক অ্যাসুরেন্সটা করা হয়েছে, কিন্তু কর্পোরেট এজেন্ট এই যে আমাদের মাইক্রো ফাইন্যান্স রিলেটেড, তারপরে আমাদের এমএসসি রয়েছে, তারপরে আমাদের স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ রয়েছে, এদেরকে আমরা কিভাবে ইন্স্যুরেন্সের আওতায় আনতে পারি, এটা নিয়ে আমাদের রেগুলেটরিজ অনেক ধরনের ওয়ার্ক করার দরকার আছে। আমরা মনে করি যে রেগুলেটরিজ প্লাস আমাদের, এবং আমরা জানি যে এটা নিয়ে হয়তো ইউএনডিপি সহ আরও কয়েকটা প্রতিষ্ঠানও কাজ করছে। তো সেক্ষেত্রে হয় কি যে এই জায়গাগুলোতে যদি আমরা ইন্স্যুরেন্সের দেখে থাকি যে সে ফর মাইক্রো ফাইন্যান্স করছে, মাইক্রো ফাইন্যান্সে একটা মাইক্রো ইন্স্যুরেন্স দেওয়ার কথা আছে, সেটা কেন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দিতে পারবে না? সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে আপনি কর্পোরেট এজেন্টের আওতায় নিয়ে এসে যদি ওই এনজিওগুলো, ওই সমিতিগুলো, ওই যে আমরা কোঅপারেটিভ প্রতিষ্ঠানগুলোকে যদি এর আওতায় আনতে পারি, তখন আমাদের ইনক্লুসিভ দেখা যাবে যে ট্যাক্সের আমাদের যেটা হবে যে ট্যাক্স রেভিনিউ, যে আমাদের একজন সহ আলোচক বলে গেলেন, আলটিমেটলি কী হবে, আমাদের ট্যাক্স রেভিনিউ বেড়ে যাবে। কারণ আমাদের যখন পেনিট্রেশন আমরা এখন 0.41 সামথিং রয়েছি, কিন্তু আপনি যদি এই পেনিট্রেশনকে 4% নিতে যান, তাহলে আপনাকে বিভিন্ন ওয়েতে কাজ করতে হবে। এখন যেমন আমরা কাজ করেছি ব্যাংকের মাধ্যমে ব্যাংক অ্যাসুরেন্স, এখন কর্পোরেট এজেন্ট ছেড়ে দিতে হবে। তার পাশাপাশি আমাদের আরও দেখতে হবে যে আমাদের যেই ইনস্যুট্যাক আসতেছে, এইভাবে যতগুলো আসছে এই রকম করে আমাদের আওতা বৃদ্ধি করতে হবে। যখন আমরা দেখব যে ওই আওতাগুলোর ভিতরে মানুষকে ইন্স্যুরেন্সের আওতায় ব্যাপকভাবে আনতে পারবো, অটোমেটিক্যালি রেভিনিউ চলে আসবে। কিভাবে রেভিনিউ আসবে? আপনি দেখেন, আমরা যদি আমার কথাই চিন্তা করেন, আমরা যদি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স গতবারে আমরা 2106 কোটি টাকা বিজনেস করেছি। এখন এই বিজনেসের টাকা কিন্তু এই যে প্রিমিয়ামের টাকা, এর ম্যাক্সিমাম খরচাদি বাদে আমরা যে প্রায় 700 কোটি টাকা আমাদের লাইফ ফান্ড নতুন যোগ হয়েছে। ফলশ্রুতি কি হলো, আমার 6000 কোটি টাকা লাইফ ফান্ড হলো। এই যে 6000 কোটি টাকা ইনভেস্ট কোথায় করেছি? আমি ব্যাংকে করেছি এবং ট্রেজারি বন্ডে করেছি। এখন এই যে একটু আগে বললাম, ট্রেজারি বন্ডে আমার প্রায় এখানে আমার 3500 কোটি টাকা রয়েছে, কিন্তু যদি এই ট্রেজারি বন্ডের উপর আমাকে এখন 10% আগেই ট্যাক্স দিয়ে দিতে হবে, যখন যে ইন্টারেস্টটা দিবে তখনই নিয়ে নিবে। যদি এটা 5% থাকে, তাহলে কি হয়, আমি এই টাকাটাকে আবার রিইনভেস্ট করতে পারছি। বাট গভর্নমেন্ট সাইড থেকে এখন এটা 10% করা হয়েছে। তো আমি এটা দাবি করছি এবং আমরা বিভিন্ন ফোরামে বলবো যে এইটাকেও কমিয়ে এটা আগের জায়গায় নিয়ে আসা হোক। আবার পাশাপাশি যেটা ট্যাক্সের যে জায়গাটা রয়েছে হাউস রেন্টের উপরে, সেটাও 5% আনা হোক। তাহলে কি হবে, আলটিমেটলি আমাদের নতুন কিছু না আসুক, অ্যাটলিস্ট আমরা যেটা আমাদের বললো যে বর্তমান যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট আছে, সেখানে আমাদের অনেকগুলো প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের এই সরকার আমাদের দেশের অর্থনীতি সহ আমাদের মানুষের নিরাপত্তায় তারা কাজ করে যাচ্ছে, মানুষের
আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তো আমরা তো সেই জায়গায় অবশ্যই ভূমিকা রেখে যাচ্ছি এবং আমি মনে করি যে এই জায়গাগুলো আমাদের অনেক বেশি আরও গুরুত্ব দেওয়া উচিত। যদি দেখেন এখানে কত সংখ্যক এজেন্ট কাজ করছে, তারা তো কোনো না কোনোভাবে আমাদের সাথে এমপ্লয়মেন্টের মধ্যে আসে, আর নয়তো আমাদের তো আবার দেখা যাবে যে কয়েক লক্ষ আনএমপ্লয়মেন্ট রেকর্ড বেড়ে যাবে। তো এই জন্য আমি বলছি কি যে আমাদের এই খাতগুলোকে চিহ্নিত করা উচিত, কিভাবে আমরা দেশের মানে আরও বেশি ইন্স্যুরেন্সের আওতায় মানুষকে আনতে পারি, দেশের প্রিমিয়াম রেভিনিউ বাড়াতে পারি। তাহলে কি হবে, এই জায়গাগুলো আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও ভূমিকা রাখতে পারবো আমরা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। ধন্যবাদ আপনাকে জনাব সৈয়দ শাহরিয়ার হাসান। কর্পোরেট কর হার কমানোর পাশাপাশি কৃষি বীমা, গবাদি পশু বীমা সহ কয়েকটি বীমার প্রিমিয়ামের উপর ভ্যাট ও কর্পোরেট কর প্রত্যাহার চেয়েছে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন। এর পিছনে যুক্তি কি? বিমার ক্ষেত্রে কিছুক্ষণ আগে উনি যেটা বললেন এটা দেখেন কতখানি শকিং, যেখানে একটা ব্যক্তির বিমার লিমিট দেওয়া রয়েছে 3,75,000 টাকা হলে পর্যন্ত তার ট্যাক্স দেওয়া লাগবে না। ওয়ারাজ আমার একটা এজেন্ট উনি বলছেন বছরে 80,000 টাকাও তার হয়তো হয় না, তার কাছ থেকে আপনি 5% করে কেটে রাখছেন টিডিএস হিসাবে। তাহলে এটা কতখানি বৈষম্যমূলক আচরণ, যেখানে এই সেক্টরটার মানে নানান রকম দুর্বলতা রয়েছে। আমাদের মানে বিমা জ্ঞান সম্পন্ন লোকের অভাব রয়েছে, বিমার সম্বন্ধে এখনও লোকের অ্যাওয়ারনেসটা সেইভাবে ক্রিয়েটেড হয়নি। সেইখানে যেখানে আমরা চাইছি, তো এই জিনিসগুলো তো বিপরীতমুখী হয়ে কাজ করছে, বরঞ্চ এইটাকে কি বলবো ওভারলোডেড করে দেওয়া হচ্ছে, ডিসকারেজ করার মতো কাজ হচ্ছে। কারণ যেই লোকটা 80,000 টাকা করছে আর আরেকটা লোক এমনিও 3,75,000 টাকা পর্যন্ত ইনকাম পর্যন্ত তার কোনো দেওয়া লাগছে না, আর সে 80,000 টাকা করে সে 5% ট্যাক্স দিয়ে দিচ্ছে। তো এইটা তো ভীষণ একটা বৈষম্যের ব্যাপার হচ্ছে। আর আরেকটা যেটা জিনিস হলো, দেখেন আমরা যেটা চেয়েছিলাম যে রেগুলেটরের কাছেও আমাদের চাওয়া না, যে রেগুলেটর আমাদের কাছে ইউএমপি বলে একটা করেছে, ইনফরমেশনের জন্য ইউনিফাইড মেসেজিং প্ল্যাটফর্ম করেছে। সেটার জন্য তাদেরকে রেগুলার টাকা দেওয়া লাগে। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে, রেগুলেটর যারা হবে তারা তো প্রফিট আর্নিং কোনো প্রতিষ্ঠান না, এবং তার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যেই ইনফরমেশানগুলো দরকার সেটা সেই করে আমার কাছে কালেক্ট করবে। আমি তাকে ইনফরমেশান দিতে বাধ্য, কিন্তু আমি টাকাটা কেন দিব? এটা তো পার্ট অফ ইট, এটা আমাকে তো পেনালাইজ করা হচ্ছে। বরঞ্চ সিস্টেমটাকে ডেভেলপ করে তারা এমনভাবে করুক, কারণ রেগুলেটর তো কোনো সার্ভিস প্রোভাইডার না, সে আমাকে রেগুলেট করবে তো যে জিনিসটা আরও স্মুথ গ্রোথের জন্য। কিন্তু সেইটা না করে ধরেন আমি পলিসি ইস্যু করছি, করছি। এখন ম্যাক্সিমাম অফিসগুলো হয়তো ইন্টিগ্রেটেড করতে পারেনি, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপার্টমেন্টের জন্য তাদের অটোমেশন আছে। তো সেইখানে সেই ইনফরমেশানগুলো আমরা এমনিও দিতে পারি। তো এখন এই ইউনিফাইড মেসেজিং প্ল্যাটফর্মটা করে আমাদের কাছে বেশ একটা উচ্চ হারে টাকা নিয়ে যাওয়া হচ্ছে, যেটা আমার মনে হয় ঠিক না। আর তাছাড়াও কর্পোরেট কর হার কমানোর পাশাপাশি কৃষি বীমা, গবাদি পশু বীমা সহ কয়েকটি বীমার প্রিমিয়ামের উপর ভ্যাট ও কর্পোরেট কর প্রত্যাহার চেয়েছে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন। এর পিছনে যুক্তি কি? এর পিছনে যুক্তি হলো যে জিনিসটাকে আমি তো বললাম যে এই শ্রেণীর লোক, ধরেন কৃষক, একটা ওর বিমা সম্বন্ধে অ্যাওয়ারনেসই নাই, তাকে এইটা আস্তে আস্তে অভ্যস্ত করে আনতে হবে। অভ্যস্ত করে আনতে হলেই তাকে এই জিনিসটা যতদূর সম্ভব আমাদের হিসাব অনুযায়ী করে মিনিমাম প্রিমিয়ামে তাকে ম্যাক্সিমাম বেনিফিট দিতে হবে। তো এখন যদি এই লোকটাকে আমি একটা হিউজ অ্যামাউন্ট ডিমান্ড করি, তাহলে কারণ এর সাথে ভ্যাট স্ট্যাম্প যোগ করে একটা বড় অ্যামাউন্ট চলে আসে, যেটা দেখা যাচ্ছে যে অনেক সময় প্রিমিয়ামের সমান হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা হলে তো আমি জিনিসটা সেল করতে অসুবিধা হবে এই লোকটার কাছে। যেইখানে দেখেন একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি, আমি যদি লোকের অ্যাওয়ারনেস থাকতো, 1 লক্ষ টাকার একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি আমাদের হিসাবে 69 টাকার মতো লাগে। তো 69 টাকাকে যদি আপনি 52 সপ্তাহ দিয়ে ভাগ দেন, তাহলে সপ্তাহে মাত্র 1 টাকা 34 পয়সা করে পড়ছে। তো এইটা যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, তাহলে দেখতেন প্রিমিয়াম জেনারেশন, মানে আমি তো কম করে হলে 6 কোটি লোকের করতে পারতাম, এবং এটা সামাজিক সুরক্ষার কাজ করতো। কারণ একটা মেশন উপরে উঠে কাজ করতে হতে পড়ে যেয়ে সে মারা গেল,
মারা গেলে কি হয়, তখন তার মালিক কিছু টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করে ছেড়ে দিল। কিন্তু সে যদি বিমার আওতায় থাকতো তাহলে কিন্তু সে 1 লক্ষ টাকা পেয়ে যেত। সেটা তার ফ্যামিলি পেলে সে ফ্যামিলিটা কোনো রকম একটা ছোট দোকান করে কিংবা একটা গরু কিনে দুধ বিক্রি করে তার বাচ্চা কাচ্চার পড়াশোনার ব্যবস্থা করতে পারতো। সেইটা না হয়ে এই লোকটা যখন মরে যাচ্ছে তার পরের দিনই তার ফ্যামিলি কিন্তু সমাজের জন্য লায়াবিলিটি হয়ে যাচ্ছে। যেটা বিমা থাকলে এই ছেলেপিলেগুলো পড়ালেখা করে মানে একটা সুন্দর সুস্থ জীবনযাপন করত। আর আলটিমেটলি কি হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্টে একটা পরিবার নিঃস্ব হয়ে যাওয়া মানে কি, সে তার গ্রামের যেইটুকু জমি জমা আছে সেটা বিক্রি করে দিচ্ছে। সুতরাং ল্যান্ডলেসের সংখ্যা বাড়ছে, জানছেও না। মানে কি অর্থনৈতিক মানে অর্থনৈতিক চেইন কিন্তু মানে আপনার এই বাতায়নটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনার কাছে আবার আসবো। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জাহিদ। সুশাসনের অভাবে বিমা খাতে আস্থাহীনতা ব্যাপক আকার ধারণ করেছে। তো এই আস্থা ফিরিয়ে আনতে বাজেটে কি ধরনের পদক্ষেপ বা উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল? আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমি মূলত এই কথাটি বলার জন্য ওয়েট করছিলাম যে সরকার বিশেষ করে এই নীতি সহায়তার দিকেই বেশি মাত্রায় গুরুত্ব দিতে পারে। অর্থনৈতিক বা আর্থিক যে সহযোগিতাগুলো সেগুলো তো ব্যবসা করতে গেলে তাদের লাভও আছে লসও আছে। তারা সিকিউরড কিন্তু ইনভেস্টমেন্ট করেন। এই সমস্ত প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মানে সরকারি সঞ্চয়পত্রে যখন তারা বিনিয়োগ করেন তখন কিন্তু এখানে একটা ডেড ওয়েট লসেরও কিন্তু সৃষ্টি হয়। যে সমাজের অপরাপর যে ব্যক্তি বা গোষ্ঠীবর্গ তারা এখানে বিনিয়োগ করতে পারতো, কিন্তু সেখান থেকে কিন্তু এখানে একটা কম্পিটিশন ক্রিয়েট হয়। সে যাই হোক না কেন, কিন্তু সরকার যেটা করতে পারে যে দুইটি পরিসংখ্যানের কথা আপনি ইতিমধ্যে তুলে ধরেছেন। আমাদের যে ব্যাংক পেনিট্রেশন যেটা আছে ইন্স্যুরেন্স, এটা 0.5%-ও নিচে, এবং আরেকটি যেটা বিমা দাবি পরিশোধের হার এটা 57%-এর ঘরে বলছেন। কিন্তু নিকট অতীতেই কিন্তু আমাদের এখানে বিমা দাবি পরিশোধের হার এটা কিন্তু 87 থেকে 88 ভাগের ঘরে কিন্তু পৌঁছিয়েছিল। কিন্তু সেটা কি কারণে আসলে এটা নিচে নেমে এসেছে, এখানে কিন্তু জবাবদিহিতার প্রশ্নটা এখানে কিন্তু থেকেই যায়। পেনিট্রেশন যেটা ইতিপূর্বে সরকার যে অপরাপর যে বাজেটগুলো এসেছে বা ফিসক্যাল প্ল্যানগুলো এসেছে সেখানে কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠান বিভিন্ন দিক থেকে সহযোগিতা পেয়ে এসেছেন। তাদের জন্য হচ্ছে রেগুলেটরি বডি ক্রিয়েট করা হয়েছে টাইম টু টাইম, তাদের এখানে ইন্স্যুরেন্স একাডেমি আছে। কিন্তু আমরা এক ধরনের একটা অনিচ্ছা দেখতে পাই যে তারা শহর কেন্দ্রিক ব্যবসা করছেন, যেখানে দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে বেশি লাভজনক হচ্ছে পলিসি আছে, সেখানে কিন্তু তারা হচ্ছে খুব অতি সহজেই কিন্তু তারা হাত দিচ্ছেন। কিন্তু তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ যে পরিসংখ্যানটি আমি বারবার শুনতে পেলাম এখানে, যে গ্রাম অঞ্চলের দিকে যিনি এজেন্ট তিনি হয়তো সারা বছরে 80,000 টাকার মতো কমিশন লাভ করেন, উপার্জন করেন। তাহলে মাসে যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে এটা 6,000 টাকা বা তার চেয়েও কম, 6,500 টাকা। এই দিয়ে তাহলে সে কিভাবে সংসার চালাবে? সরকারের কাছে এটা হয়তো তারা প্রস্তাব রাখতেই পারেন যে 1 লক্ষ টাকা বা তার চেয়ে কম যদি কমিশন কারো হয় তিনি হয়তো ট্যাক্স এক্সেমশন পেতে পারেন। এই ধরনের একটা মানে ক্লাস্টারের দিকে আসতে পারেন। কিন্তু এটা গণহারে যদি বলি যে কমিশনের উপরে, এজেন্টের কমিশনের উপরে তারা হচ্ছে ভ্যাট বা ট্যাক্স দিতে চান না, তাহলে তো সরকার রেভিনিউ থেকে বঞ্চিত হবে। সুতরাং এখানে সরকার তাদেরকে সামাজিক দায়বদ্ধতার আওতায় নিয়ে আসতে হবে। অনেক তো প্রতিষ্ঠান আছে যারা ইতিমধ্যে আমরা শুনতে পেলাম যে তারা শত শত কোটি টাকা প্রফিটও কিন্তু করে থাকেন। সেই প্রফিটের একটা অংশ যাতে সরাসরি এই সামাজিক সুরক্ষা তথা হচ্ছে সিএসআর খাত, সোশ্যাল রেসপন্সিবিলিটি, বলে সেখানে তারা যাতে স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, গ্রাম উন্নয়ন হোক, দারিদ্র্য বিমোচন হোক, বলে সেখানে তারা সহযোগিতা করবেন। সাথে সাথে হচ্ছে যে গুড গভর্নেন্সের আওতায় তাদেরকে নিয়ে এসে তারা যাতে হচ্ছে বিমা দাবি স্বচ্ছতার সাথে পরিশোধ করেন। ইতিমধ্যে আমরা জানতে পেলাম যে এখানে ইনস্ট্যান্ট মেসেজিং বা একটা কি প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে, ইউনিফাইড। তো সুতরাং এই ধরনের এই বড় ধরনের নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসে এখন যেহেতু ইনফরমেশন অ্যাসিমেট্রি তুলনামূলকভাবে কমে গেছে, এখানে ফ্রি ফ্লো অফ ইনফরমেশন, এখানে ক্ল্যারিটি আছে, এখানে ইন্টারনেট আছে, এখানে বিভিন্ন সফটওয়্যার আছে, এগুলোর মাধ্যমে কিন্তু চাইলেই আমাদের এই কর্পোরেশনগুলো তারা সুনামের সাথে বিমা দাবি যদি পরিশোধ করে তাহলে তাদের বিজনেসের ক্ষেত্রটা কিন্তু বেড়ে যাবে। যখনই বিজনেসের ক্ষেত্রটা বেড়ে যাবে তাদের কিন্তু প্রিমিয়াম কালেকশন, আলটিমেটলি হচ্ছে প্রফিটটা বেড়ে যাবে। আর বেশি প্রফিট থেকে সরকারকে যদি তারা একটু অতি বেশি, একটু সামান্য মাত্রায় হলেও যদি একটু মানে ট্যাক্স সরবরাহ করেন, সেখানে কন্ট্রিবিউট করেন, তাহলে তো তারা মূলত তাদের যে ব্যবসায়ের অন্যতম উদ্দেশ্য যে তারা ব্যক্তি, তাদের প্রতিষ্ঠান, তাদের সমাজ, রাষ্ট্র তথা
সার্বিক অর্থনীতিতে তারা কিন্তু সম্যক কন্ট্রিবিউট করতে পারবেন, যা কিনা তাদের বিজনেসের মর্যাদা বৃদ্ধি করবে এবং তাদের কনফিডেন্সটা বৃদ্ধি করবে এবং তাদের সাস্টেইনেবিলিটি যেটা আছে সেটাও কিন্তু বৃদ্ধি করে তাদের টিকে থাকতে সহযোগিতা করবে বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে জনাব প্রবীর চন্দ্র দাস। প্রতিবেশী এবং সম অর্থনীতির দেশগুলোর তুলনায় বিমা পেনিট্রেশনের হার বাংলাদেশে কিংবা এই হারে বাংলাদেশ পিছিয়ে আছে, এর কারণ কি, আর এবং কি কি উদ্যোগ নিলে বা কি ধরনের সংস্কার আনলে বিমা খাতের এই সংকটগুলোকে দূর করা সম্ভব হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনি তো আসলে যে জিনিসটা অ্যাড্রেস করছেন রাইটলি, যে আমরা যদি দেখি যে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিগুলো আমরা যদি দেখি ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপাইন, এদের প্রত্যেকের পেনিট্রেশন কোথায় রয়েছে। আপনি দেখেন এক একজনের 4-5% তাদের জিডিপিতে তাদের কন্ট্রিবিউশন রয়েছে, পেনিট্রেশন রয়েছে। কিন্তু আমাদের এই কন্ট্রিবিউশনের অবস্থা যেটা এতটাই মানে নিচের দিকে, 0.50-ও নিচে, 0.41 সামথিং। তো এই জায়গাটায় আমরা রয়েছি। এখন এর থেকে বেরোতে হলে আমাদের আসলে অনেকগুলো কাজ একসাথে করতে হবে। সেই কাজগুলোর ভিতরে প্রথমত সরকারের একটা এগিয়ে আসতে হবে। সরকারের যে নীতি নির্ধারণী জায়গায় যারা রয়েছেন, অর্থাৎ আমরা পলিসি মেকিংয়ে অনেকগুলো কাজ করতে হবে। সেই কাজগুলো আমরা অনেকগুলো করা হয়েছে, আরও যেগুলো বাকি আছে আমি একটু আগেই বলেছি যে যেই জায়গাটা আমরা যেতে পারি, যে কোথায় কোথায় আমাদের আরও রেগুলেশন দরকার এবং ইজি গোয়িং হতে হবে প্রত্যেকটা জিনিস। তাহলে কি হবে যে এই জায়গাগুলোতে খুব সহজেই এবং আমাদের কাজ করতে, আমরা যারা রয়েছি তারা কাজ করতে পারবো ইজিলি। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যেই এক্সিস্টিং যে গভর্নেন্সগুলো আমাদের যেই ল অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেইগুলো আমাদেরকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে এবং আমাদের সেই কমপ্লায়েন্সের জায়গাটা সব প্রতিষ্ঠানকে মেনে চলতে হবে। এখন আপনি যে একটু আগে বললেন আপনার মার্কেটে এত বেশি নেগেটিভিটি রয়েছে, আমরা যদি যাই সেখানে দেখা গেল যে আমরা যারা ভালো প্রতিষ্ঠান রয়েছে আমাদেরকে সেই নেগেটিভিটিগুলো জায়গায় ফেস করতে হয়। ফেস করে আমাদেরকে এই বিজনেস, এই ব্যবসা প্লাস আমাদের কন্টিনিউয়েশন যেটা রয়েছে, আমাদের রিনিউয়াল বিজনেস, ফার্স্ট ইয়ার বিজনেস, এগুলো আমাদের আনতে হয়। তাহলে এত বেশি আমাদের মানে সাইড রয়েছে। আপনারা জানেন যে জায়গাটা, সেটা প্রথমত যদি দেখি যে আমরা যেমন গত বছরে কেন ব্যবসা বৃদ্ধি পাবে না আমি ঠিক জানি না। এই জিনিসটা আপনি একটু পজিটিভলি দেখেন আপনারা সবাই, যে আমরা গতবারে আমাদের ক্লেম পেমেন্ট করেছি ন্যাশনাল লাইফ থেকে 1205 কোটি টাকা। এখন আপনি 1205 কোটি টাকা যখন আমি ক্লেম পেড করেছি, তার 98% হচ্ছে আমাদের ম্যাচুরিটি ক্লেম এবং পার্শিয়াল পেমেন্ট, যেটাকে এসবি পেমেন্ট বলে। অর্থাৎ তার যদি আমি দেখে থাকি 98% টাকাই হচ্ছে কি ইনভেস্টেবল, মানে ইনভেস্টমেন্টের মতো, তার ইনভেস্ট করেছে, তারা আবার রিটার্নটা নিয়ে যাচ্ছে, রাইট? তাহলে কি হলো, আমার এই টাকাটা যখন আমি টাইমলি দিচ্ছি, অর্থাৎ একটা গ্রাহক যখন তার ম্যাচুরিটি লেভেলের পরের দিনই টাকাটা পেয়ে যাচ্ছে, ওই দিন আমার অফিসে আসার পরে তার যখন আমি টাকাটা দিয়ে দিচ্ছি, সে কি হলো, সে কিন্তু খুশি হয়ে আমাকে বলতেছে আমার ছেলে বা মেয়ের জন্য একটা ইন্স্যুরেন্স করে দেন, অথবা নিজেই আরেকটা করছে, প্রক্রিয়াটা খুব সহজভাবে চলছে, রাইট? সে কি করে, সে নিজেই এসে আমাকে বলতেছে যে আপনি আমাকে আরেকটা করে দেন, অথবা আমার ছেলে মেয়েকে করে দেন। তাহলে দেখেন আমরা কিভাবে এই বিজনেসটা আহরণ করছি। আর মাত্র আমাদের 2%-এর মতো যাচ্ছে ডেথ ক্লেম। তাহলে আমার 1205 কোটি টাকার মূল টাকাই গেলেন অর্থাৎ এসবি ম্যাচুরিটিতে। এই জন্য আমি বলতে চাই প্রতিটা প্রতিষ্ঠান যদি তাদের ইনভেস্টমেন্ট রেগুলেশনস যেগুলো রয়েছে সঠিকভাবে পরিপালনের মাধ্যমে তারা যদি ইনভেস্টমেন্ট প্রপারলি করে থাকে এবং তার থেকে রিটার্ন প্লাস হচ্ছে আপনার এই অন্য যে কমপ্লায়েন্সগুলো রয়েছে, আমাদের আইডিয়ারে যথেষ্ট পরিমাণ এখন রেগুলেশন আমাদের মাঝে রয়েছে, আমরা প্রতিদিন আমাদের কমপ্লাই করতে হচ্ছে। তো এই জায়গাগুলোতে যখন প্রত্যেকটা প্রতিষ্ঠান সঠিকভাবে অ্যাড্রেস করবে, আমার মনে হয় তাদের যে ক্লেম পেমেন্টও যেই বিড়ম্বনা রয়েছে, যেখানে আমরা আমরা লোকালে যাই যে আমার ইন্স্যুরেন্সের জন্য, তখন আমাদের শুনতে হয় যে এই জায়গাগুলোতে আমরা ক্লেম দেয়নি, এই জায়গাতে অমুক দেয়নি। এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের কথাগুলো শুনলে আমাদের নেগেটিভ একটা অ্যাপ্রোচ চলে আসে, তখন আমরা বিজনেসটা ওই লেভেলে নিতে পারছি না। তো সুতরাং আমরা মনে করি যে সেই জায়গাটায় আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। জনাব প্রবীর চন্দ্র দাস, 2024 সালে বীমা দাবি পরিশোধের হার 57% নেমে গেছে। কেন কোম্পানিগুলো নির্ধারিত সময়ে বীমা দাবি পরিশোধ করতে পারছে না? এ ব্যাপারে বাজেটে কি ধরনের সহযোগিতা থাকতে পারত, শুনবো আপনার কাছে। তবে আরেকটি বিরতির পর। দর্শক, সময় হলো আরেকটি বিরতির। ফিরছি অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি উন্নয়ন বীমা অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বাজেটে বীমা খাত নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব প্রবীর চন্দ্র দাস, বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল, 2024 সালে বীমা দাবি পরিশোধের হার 57% নেমে গেছে। কোম্পানিগুলো নির্ধারিত সময়ে কেন বীমা দাবি পরিশোধ করতে পারছে না? আর এই ব্যাপারে বাজেটে কি ধরনের সহযোগিতা করার সুযোগ ছিল কিংবা সহযোগিতা থাকতে পারতো বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে যেটা হলো যে আমাদের একটু আগেও আমি এটা বলছিলাম যে যখন একটা প্রতিষ্ঠান তার যে অর্জিত প্রিমিয়াম সেটাকে সঠিকভাবে সে যখন রক্ষণাবেক্ষণ করবেন, অর্থাৎ সঠিকভাবে ইনভেস্টমেন্ট করবেন এবং এটার প্রপার ইউটিলাইজেশনটা হবে, তখন সে সময় মতো তার দাবি পরিশোধ করতে পারবেন। এটা হচ্ছে প্রথম। আপনাকে গভর্নেন্স প্রত্যেকটা প্রতিষ্ঠানে সঠিকভাবে থাকতে হবে এবং ইনভেস্টমেন্ট যে গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী তার যে অর্জিত প্রিমিয়ামের অর্থ সেটাকে সঠিকভাবে তাকে রাখতে হবে। এবং তখন কি হবে যে আলটিমেটলি সে সময় মতো তার দাবি পরিশোধ করতে পারবে। আর দাবি পরিশোধ করার এর বাইরে আপনি দাবি পরিশোধ করতে যেই জায়গাটা আপনি এসছেন, যে আমাদের সরকারের একটু আগেই আমরা কথা বলছিলাম, আমাদের বর্তমান সরকার অনেকগুলো জায়গায় কাজ করছেন। তার এই জায়গাটা নিয়ে অ্যাড্রেসিংয়ের কতটুকু সম্ভাবনা ছিল, আমি সেই জায়গাটা না দিয়ে আমি একটা জায়গায় শুধু বলবো যে আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তার যেই জায়গা থেকে, তাদের দায়িত্বশীলতার জায়গা থেকে তারা যেহেতু একটা কমিটমেন্টের মাধ্যমেই তারা যখন বিজনেসটা নিয়ে আসে, সেই অর্জিত অর্থর মাধ্যমে আবার সময় মতো দাবি পরিশোধ করা, এতে করে হবে কি আমাদের দেশের যেমন উন্নতি ঘটবে, আমাদের মানুষের আরও বেশি ইন্স্যুরেন্সের আওতায় আসবে এবং এর ফলে দেশের ট্যাক্স রেভিনিউ অনেকাংশে বেড়ে যাবে। আপনি দেখেন এখন আমাদের কি করতে হয়, 5% আমরা যে বোনাসটা দিই, বোনাসের উপর 5% ট্যাক্স দিতে হয় আবার, যেটা সর্বত্রই রয়েছে। আপনার দেখা গেল আগে হয়তো লাইফ ইন্স্যুরেন্স ছিল না এর আওতায়, এই গত কয়েক বছর যাবৎ বাজেটের মধ্যে আসছে যে আপনি যে অর্জিত যে ডিপোজিট যে অ্যামাউন্ট রয়েছে তার থেকে অধিক যে অ্যামাউন্টটা আপনি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নিচ্ছেন, অর্থাৎ আপনার রিটার্ন যে বেশি অ্যামাউন্টটা হলো তার উপর 5% ট্যাক্স দিতে হচ্ছে। এটা আমরা ডিডাক্ট করে সরকারকে দিয়ে দিচ্ছি। এটা অন্য ব্যাংকিং খাতেও রয়েছে, কারণ ইন্টারেস্টের উপরে তাদেরও দিতে হয় 5%। এখন এই জায়গাগুলো প্রপারলি যারা আমরা কাজ করছি বা আমরা মনে করি যে আমাদের এইগুলো, যেমন ধরেন অডিটর তার জায়গা থেকে সে এসে সবসময় দেখে থাকে যে আমরা কি গভর্নমেন্টের ট্যাক্স ভ্যাট এই ইস্যুগুলো এনশিওর করেছি কিনা, এটা তারা তাদের রিপোর্টে নিয়ে আসে, তারা সঠিকভাবে কাজ করছে। এবং আমরা মনে করি যে প্রত্যেকটা জায়গায় যারা প্রফেশনাল যারা রয়েছে তারা যদি সঠিকভাবে প্রত্যেকটা জায়গায় কাজ করে তাহলে দেশের উন্নতি আরও বেশি ঘটবে এবং আমাদের দেশের প্রফেশনাল বডিগুলো সঠিকভাবে কাজ করছে। আপনি দেখেন ICABC ইনস্টিটিউট, তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে দেশের ট্যাক্স ভ্যাট রেভিনিউ জেনারেটের সাথে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা যেমন অ্যাডভাইস দিয়ে যাচ্ছে, আবার আমরা যারা কর্মরত থাকি আমরা সঠিকভাবে সেই ট্যাক্স ভ্যাটগুলো সরকারের খাতে জমা দিয়ে থাকি। এই যে আমরা কমপ্লায়েন্সগুলো মেনটেন করি, এটার জন্য আমি মনে করি যে সর্বাত্মকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশে যত বেশি গভর্নেন্স সৃষ্টি হবে তত বেশি দেশ উন্নতির পথে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে জনাব সৈয়দ শাহরিয়ার হাসান। গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকার দুর্বল ব্যাংকগুলোকে ঋণ সহায়তা দিচ্ছে। কেউ বলছেন বীমা খাতের জন্যও সরকারের তরফ থেকে এমন উদ্যোগ নেওয়া দরকার। এ ব্যাপারে আপনার বিশ্লেষণ এবং পরামর্শ শুনতে চাই। মতামত হলো যে এই ব্যাপারে সরকারের আসলে কিছুই করা উচিত না, কারণ এইভাবে ইন্স্যুরেন্স তো ধরেন একটা কমার্শিয়াল অর্গানাইজেশন, সে রান করছে, সে তার নিজের দিয়ে সাস্টেন করবে। হ্যাঁ, কমার্শিয়াল, কিন্তু তার এখানে অনেকগুলো লোকের ডিপোজিটগুলো রয়েছে আর কি। হ্যাঁ, তো সেইগুলো রক্ষা করতে যে সরকার দিচ্ছে, কারণ এই ব্যাংক কিংবা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলেন এইগুলো তো আসলে মার্কেট ডিমান্ড রিসার্চ না করেই দেওয়া হয়েছে পারমিশন। সুতরাং এইগুলো চলে গিয়েছে কিছু ক্ষেত্রে, ব্যাংকেও দেখা গেছে এক একটা লোকের হাতেই প্রচুর টাকা চলে গিয়েছে, সেটা যাক ব্যাংকের ব্যাপার। কিন্তু আমি বলছি যে ইন্স্যুরেন্স কোম্পানি জাস্ট কিছু নীতিগত সহায়তা পেলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কোনো দরকার হবে না, সাবসিডি দরকার হবে না, কিচ্ছু হবে না। যেটা হলো অল্প কিছু, যেটা বললাম যে আমাদের এইসব জায়গাগুলো এখানে আমি নীতি সহায়তাটাই সবচেয়ে বড় দরকার। এবং ইন্স্যুরেন্সকে কিছু জায়গায়, যেটা আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি বলেন বা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কিছু জায়গায় বাধ্যতামূলক করা দরকার। কারণ দেখেন একটা যদি 25,000 টাকার হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হয়, তাহলে ধরেন এই টাকাটা গভর্নমেন্টের থেকে পকেট থেকে যেতে হবে না, গভর্নমেন্ট অন্য খাতে করতে পারবে, তাই না?
25,000 টাকার একটা হেলথ ইন্স্যুরেন্সের জন্য কত পয়সা, সপ্তাহে 1 কাপ চায়ের দামও স্যাক্রিফাইস করতে লাগবে না, ইজিলি ওয়ান ক্যান প্রকিউর। এইখানে গভর্নমেন্ট যদি আরেকটু হয়, অনেক কোম্পানি, এনজিও কিংবা আদাররা প্রিমিয়াম ফাইন্যান্সার হিসেবে আসতে পারে, কারণ একটা লোক হয়তো একসাথে আপনার 70 টাকা 100 টাকা নাও দিতে পারে, সেখানে প্রিমিয়াম ফাইন্যান্সার হিসেবে সে দিয়ে বাকিটা তারা যেরকম ফোর্টনাইটলি বেসিসে তাদের লোনের কালেকশন করে সেগুলো করে নিতে পারে। আরেকটা জিনিস হলো যে আমরা যেটা চাইবো সরকারের কাছে, যে আমাদেরকে একটা লেভেল প্লেয়িং ফিল্ড দেওয়া হোক, যাতে এই লেভেল প্লেয়িং ফিল্ডটা আনতে গেলে আপনার ইন্স্যুরেন্স সেক্টরকে ফুল অটোমেশনের ভিতরে আনতে হবে, তাহলে আপনার ট্রান্সপারেন্সি থাকবে এবং অন্যান্য থাকবে, তাহলে দেখবেন যে সত্যিকার অর্থে তারা সার্ভিস ওরিয়েন্টেড হয়ে যাবে, সার্ভিস দিয়েই তারা প্রিমিয়াম আর্ন করবে এবং লোকের আর আরেকজন আমার আলোচক যে বললেন যে প্রিমিয়াম আমরা ইন্স্যুরেন্স কোম্পানি দেয় না কিংবা ক্লেম দেয় না, আমি এটা ভীষণভাবে ডিসঅ্যাগ্রি করছি। সেটা হচ্ছে আমার আলোচক যদি কিছু নয়, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিছু কিছু কোম্পানির এইটার কমপ্লেনটা রয়ে গিয়েছে, কিন্তু এখন যদি দেখেন জেনারেল ইন্স্যুরেন্সে আপনি যদি যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কনসার্নকে জিজ্ঞেস করেন, বড় ইনভেস্টরকে জিজ্ঞেস করেন এলসি, কার কয়টা আউটস্ট্যান্ডিং রয়ে গেছে। আর আমাদের আরেকটা বড় বাধা হলো অ্যাজ পার ল অফ দি ল্যান্ড আমাদের 50% ম্যান্ডেটারিলি রিইন্স্যুরেন্স করতে হয় উইথ আওয়ার স্টেট ওন অর্গানাইজেশন, যেখানে এক এক সময় এক একজন আসছে এবং সেইখানে খুব দক্ষ লোকের বেশ অভাব দেখা দিয়েছে তাতে, এবং ডিফারেন্ট অর্গানাইজেশন থেকে রিপ্রেজেন্টেটিভ যারা আসছে তারা ঠিক ইন্স্যুরেন্স না বুঝে অনেক ক্লেমকে দীর্ঘায়িত করছেন অ্যাপ্রুভাল দিতে, এতে দেখা যাচ্ছে যে আমাদের ওইখান থেকে ক্লেমটা পেতে দেরি হয়ে যাচ্ছে। এইটা যদি সঠিক সময় আমরা বিদেশে যেরকম করি, যখন আমরা ক্লেম সেটেল ক্লেম আসে আমাদের সার্ভে টার্ভে করার পরে আমরা দেখি যে ইয়েস ইট ইজ পেয়েবল, আমরা ওভারসিজ কাছে পাঠিয়ে দিই, তারা ওই বেজড অন দ্যাট সার্ভে রিপোর্ট দে সেটেলস দেয়ার পোর্শন অফ ক্লেম, পোর্শন অফ দেয়ার এইখানে আমি যদি এসবিসিতে পারি, এটা পড়ে থাকে কত বছর ধরে পড়ে আছে। এখন একটা কোম্পানির কথা চিন্তা করলে দেখবেন যে হাজার হাজার কোটি, সাধারণ অবশ্য অনেক ক্ষেত্রে বলে থাকে যে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ঠিক সময়ে তাদের প্রিমিয়ামগুলো দিচ্ছে না। প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর দাবি যে আমি তো তোমার কাছে এত টাকার আমি ক্লেমগুলো, কারণ পার্টির ক্লেম আমরা আটকে রাখি না, সাধারণত 90 ডেজের ভিতরে পেমেন্ট করতে হয়, আমরা সেই সূচকে আমাদেরকে রেগুলেটরের কাছে এই ব্যাপারে জবাবদিহি করতে হয়। তো জবাবদিহি করতে হলে আমরা কি করে আমার ফান্ড, বিদেশের ফান্ড প্লাস এসবিসির ফান্ড মিলিয়ে তাকে পেমেন্ট করে দিচ্ছি। তো এই জিনিসগুলোর জন্যই আমি বলছি গভর্নমেন্টের যদি নীতি সহায়তা আরেকটু করে, যে সাধারণ বীমাকে আরেকটু কম্পিটিটিভ আরেকটু করার জন্য আরেকটা যদি রিইন্স্যুরেন্স কোম্পানি করে পাবলিক প্রাইভেট পার্টিসিপেশন এবং পিপিপির মাধ্যমে, তাহলে আমার মনে হয় সাধারণ বীমার থেকে আমরা যেটা ডিজায়ার্ড সার্ভিস সেটা পাবো এবং দেশের উন্নতি হবে। তাছাড়া দেখেন এই সাউথ ইস্ট এশিয়ার ভিতরে যদি একটা ভালো শক্তিশালী রিইন্স্যুরেন্স কোম্পানি করা যায়, তাহলে কিন্তু এখন কিন্তু যত বেশি ক্ষতিগুলো দেখছেন সবই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেই হচ্ছে, আমাদের এখানে সেরকম বড় ক্ষতি নাই। তো এইখানে যদি এখন আমি একটা ইন্স্যুরেন্স করতে পারি এবং বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক লোকেশন আছে সেটাকে কনসিডার করে বাইরের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে যদি এখানে একটা, যেমন ইন্ডিয়া করেছে, সিঙ্গাপুরে করেছে, মালয়েশিয়া করেছে, হাব করে ফেলেছে রিইন্স্যুরেন্স হাব, সেইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের এই হার্ড অ্যান্ড ফরেন কারেন্সি সব বাইরে চলে যাবে না, আমাদের দেশেই থাকবে। এবং সেটা দিয়ে এবং এরা আরেকটা 1 মিনিট, আর আমি বলছি যে ব্রোকারেজ লাইসেন্স এইটা রেগুলেটরের অনতিবিলম্বে চালু করা উচিত, তাহলে হবে কি, নাহলে ব্রোকারেজ যে কমিশনটা পায় তারা ইন্স্যুরারের কাছে, সেই টাকাটা কিন্তু বাইরে চলে যাচ্ছে স্ট্রেট ওয়েতে, এই টাকাটা তো আমরা পেতে পারি। জি না, আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবতারণা করেছেন, নিশ্চয়ই এই বিষয়টি আরো একটু গুরুত্ব দিয়ে দেখা হবে। আর ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জাহিদ, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তারপরেও সরকারের হাতে 8 মাস সময় আছে, এই সময় দেশের বীমা খাতকে শক্ত অবস্থানে নিতে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কি কি উদ্যোগ নেওয়ার সুযোগ আছে, আপনার পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। অন্তর্বর্তী সরকার তারা এখনো যেটা মনে করা হচ্ছে যে 8 মাসের মতো সময় আছে, এই সময়কালের মধ্যে আমরা যেটা দেখেছি বিভিন্ন সেক্টরে তারা সংস্কার কমিশন করেছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু এ পর্যন্ত আমরা বীমা খাত উন্নয়ন বা এখানে সমস্যা চিহ্নিতকরণ বা ভবিষ্যৎ দিক নির্দেশনার জন্য এই ধরনের কোনো কমিশন আমরা দেখিনি।
অর্থাৎ বর্তমানে যে রেগুলেটরি অথরিটি আছে তাদের উপরেই এবং হচ্ছে প্রতিষ্ঠানগুলো আছে তাদের উপরে এই সরকার আস্থা রেখেছেন, কিন্তু সে আস্থাটার প্রতিদান আমাদেরকে তাহলে দিতে হবে। আমাদের যে রেগুলেটরি অথরিটি আছে এবং এখানে কিন্তু কর্তা ব্যক্তিদেরও কিন্তু পরিবর্তন করা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা বোর্ড অফ ডিরেক্টর সেখানে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। এখন এখানে মূলত হচ্ছে তারা যে আস্থা রেখেছেন এটার বিনিময়ে তাদেরকে আস্থা প্রতিদান দিতে হবে, তাদেরকে সুশাসন যেটা এটা নিশ্চিত করতে হবে, ইনফরমেশন হাইড করে যে বিজনেস করা সেটা সেখান থেকে সরে আসতে হবে। এখানে আমি একটু বলতে চাই যে পরিসংখ্যানটা দেওয়া হয়েছে এটা একটা জাতীয় পরিসংখ্যান। আপনার যে প্রতিষ্ঠান তারা হয়তো ইভেন হতে পারে যে 100% আপনারা পে করেন, আবার কেউ কেউ আছে 10%ও পে করে না, এই গড়েই তো হচ্ছে 57%। সুতরাং এটা একটা জাতীয় পরিসংখ্যান। তো সুতরাং এই ক্লেম সেটেলমেন্টের জন্য যে ল্যাগিংস যে সিচুয়েশনগুলো আছে সরকার চাইলে কিন্তু তারা সার্ভিলেন্সের মাধ্যমে জবাবদিহিতার আওতায় নিয়ে এসে তারা হয়তো বিশ্বাসযোগ্যতার দৃষ্টিকোণ থেকে এই বিমা সেক্টরকে জনগণের কাছে তুলে ধরতে পারে বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাংলাদেশের অর্থনীতি মাত্র 2-3টি খাতে ব্যাপকভাবে পুঞ্জীভূত, এটাকে ঝুঁকিপূর্ণ প্রবণতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অথচ বিমার মতো দেশে গুরুত্বপূর্ণ খাত রয়েছে যার সম্ভাবনা কাজে লাগানো গেলে অর্থনীতির গভীরতা আরো বাড়বে। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, বিমা খাতের সুষ্ঠু বিকাশে বাজেটে বিশেষ প্রণোদনা ও দিক নির্দেশনা রাখতে হবে, বৈষম্য দূর করতে হবে, যৌক্তিকতা বিচারে কর্পোরেট কর হার কমিয়ে আনার পাশাপাশি জনস্বার্থের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বিমা পণ্যে ভ্যাট ও ভর্তি দেওয়া যেতে পারে। অগ্নি বিমা, স্বাস্থ্য বিমা, মোটর বিমার মতো কিছু কিছু বিমা বাধ্যতামূলক করতে হবে। বিমা খাতের উন্নয়নে সরকারকে প্রয়োজনে বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে হবে। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। জানিয়ে রাখছি, উন্নয়নী বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।